Zombie Apocalypse. সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিসিনেরা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের কাউন্সেলিং প্রসেস। বহু প্রতীক্ষার অবসান হয়েছে। আজকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। সো এরপরেই চলে আসে কাউন্সেলিংয়ের কথা, এবং কাউন্সেলিংয়ের পরেই বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউশনে অ্যাডমিশন। সো প্রত্যেক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কিন্তু এই কাউন্সেলিং প্রসেসটার জন্যই ওয়েট করেছিলে যে কীভাবে অ্যাডমিশন হবে। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, অ্যাডমিশন হবে এবং ঠিক প্রসেসেই হবে। সো আজকের দিনটা আমরা জানতে পারলাম যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো এবং অলরেডি কাউন্সেলিং প্রসিডিওরের কিন্তু নোটিশ বেরিয়ে গেছে। সো আজকে টোটাল যে কাউন্সেলিং প্রসেস সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা জানো যে আমার ভিডিওগুলো মূলত ফার্মেসি স্টুডেন্টদের জন্য, কিন্তু আজকের এই কাউন্সেলিং প্রসেস নিয়ে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো বা ইঞ্জিনিয়ারিং পড়বে এবং পরবর্তীকালে আর্কিটেকচার পড়বে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, তাদের জন্য এটা ফ্রুটফুল হবে। প্রথমেই জানাই, যে সমস্ত ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এ ভালো ফল করেছো বা সফল হয়েছো, তাদের প্রত্যেককে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। এবং যারা বিফল হয়েছো এবং হয়তো র্যাঙ্ক একটু পেছনের দিকে হয়েছে, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। কারণ কি, বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউশনে ম্যানেজমেন্ট কোটা থাকে। সো তোমাদের যে জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক, সেটা তোমরা হোল্ড করলেই তোমরা যে কোনো ইনস্টিটিউশনে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে পারো বা অ্যাডমিশন নিতে পারো। এবং যারা একটু পেছনের দিকে র্যাঙ্ক করেছো, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটাই সাজেশন যে তোমরা জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিং প্রসেস তাতে অংশগ্রহণ করো। এবং আমি বলে দিলাম যে তোমাদের কোনো না কোনো কলেজ নিশ্চয়ই অ্যালট হবে, এবং তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ প্রসেসটা একটু দীর্ঘ প্রসেস, লেন্দি প্রসেস, এবং সেটার অনেকগুলো ফেজ আছে। সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে এবং কীভাবে কী রেগুলেশনস এবং রুলস আমাদের মেনে চলতে হবে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। সো প্লিজ স্টে উইথ মি অ্যান্ড ফলো মাই ইনস্ট্রাকশনস। সো কাউন্সেলিং প্রসেস 2020। সো রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আমি একটুখানি বলে দিই। প্রথমত, এই কাউন্সেলিং প্রসেস মেনলি দুটো সেটে হবে। প্রথম সেট ইজ ফর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স র্যাঙ্ক হোল্ডার্স অ্যান্ড সেকেন্ড সেট ইজ ফর দ্য JEE মেইন র্যাঙ্ক হোল্ডার্স। ওকে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যারা দিয়েছিলে বা যারা এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে, তাদের জন্য শুধুমাত্র 3টে ফেজ হবে, এবং যারা জয়েন্ট এন্ট্রান্স মেইন দিয়েছিলে তাদের জন্য একটা ফেজে কাউন্সেলিং হবে। ওকে, সো এক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেক রাউন্ডের শেষে, সেই 3টে রাউন্ডের মধ্যে প্রত্যেক রাউন্ডের শেষে ভ্যাকেন্সি রিপোর্ট জেনারেট করা হবে, মানে কটা সিট ভ্যাকেন্ট রয়েছে। এবং ফ্রেশ ক্যান্ডিডেটরা প্রত্যেক রাউন্ডের শুরুতে কিন্তু রেজিস্টার করতে পারবে। তার মানে এরকম নয় যে একজন ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করতে পারলো না, যার ফলে তার কাউন্সেলিং প্রসেসটাই নষ্ট হয়ে গেল, এরকম কিছু না। প্রত্যেক রাউন্ডের শুরুতে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার। এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে রেজিস্টার করছো তাদের ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। কিন্তু যারা জয়েন্ট এন্ট্রান্স মেইন বা আর্কিটেকচারের ক্ষেত্রে, যেটা আমাদের এক্সামিনেশন হয়, দিস ইজ কল্ড ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার, মিনস নাটা, এদের ক্ষেত্রে, তার মানে জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং নাটা, এদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ফিজ একটা জমা দিতে হবে। দ্যাট উইল বি ইন অনলাইন, দ্যাট ইজ 500 রুপিস। সো এটা ক্লিয়ার হলো আশা করি, যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করছো তাদের কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেইন বা নাটার মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করছো তাদের 500 টাকা রেজিস্ট্রেশন ফি অনলাইনে জমা দিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে আরও দুটো নিয়ম খুব ইম্পর্টেন্ট, যে SC ST OBC এই টাইপের কিছু রিজার্ভ ক্যাটাগরির জন্য যে সিটগুলো রিজার্ভ থাকে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, সেগুলো কিন্তু কাউন্সেলিংয়ের পর যদি সেই সিটে কোনো রকম ক্যান্ডিডেট ভর্তি না হয় বা একটা দুটো সিট ফাঁকা রয়ে গেল, তাহলে কিন্তু সেই সিট কোনোভাবেই কনভার্টেড হবে না জেনারেল সিটে, এটা মাথায় রাখতে হবে। তার মানে সেই রিজার্ভ সিটগুলো রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্যই থাকবে। এবং যে TFW কোটা আছে, মিনস টিউশন ফি ওয়েভার কোটা, তার ক্ষেত্রেও কিন্তু যদি কোনো রকম স্টুডেন্ট TFW-তে না অ্যাডমিশন নেয়, তাহলেও কিন্তু সেই সিট কনভার্ট হবে না জেনারেল সিটে। সো দিজ আর দ্য মেইন রুলস অ্যান্ড রেগুলেশনস। তোমাদের মাথায় এটাই রাখতে হবে যে জয়েন্ট এন্ট্রান্স মেইনের জন্য একটা ফেজে কাউন্সেলিং হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য কিন্তু 3টে ফেজে কাউন্সেলিং হবে। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এবারে দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে যারা র্যাঙ্ক হোল্ড করছো তাদের ক্ষেত্রে আমি রেজিস্ট্রেশনের জন্য বলবো, রেজিস্ট্রেশন তোমরা করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আমি আমার এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা দেখে নেবে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নিজেদের রেজিস্টার করতে হবে, সেখানে ট্যাব বা লিঙ্ক তৈরি হবে, এবং তার যে নোটিফিকেশান সেগুলো হয়তো আমরা ফিউচারে পেয়ে যাব, নিয়ার ফিউচার। কারণ এখন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিয়মাবলীগুলো বা রুলস রেগুলেশনসগুলো অলরেডি নোটিস করে দিয়েছে, বাট
সেক্ষেত্রে কিন্তু ডেট বা টাইম লাইনটা তারা এখনও জানায়নি। টাইম লাইনটা তোমরা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। আমি আজকে শুধুমাত্র রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো নিয়ে আলোচনা করছি। সো তোমাদের রেজিস্টার করতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখানে পার্টিকুলার ট্যাব থেকে। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যারা দিয়েছো সেই সব র্যাঙ্ক হোল্ডারদের ক্ষেত্রে আমি বলবো যে রেজিস্ট্রেশনের সময় তোমাদের প্রথমেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু সেখানে রেজিস্টার করতে হবে, কারণ যদি কোনো রকম রিফান্ড হয় কোনো রকম টাকা, তাহলে সেই অ্যাকাউন্টেই তোমাদের সেটা চলে আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেজিস্ট্রেশনের শুরুতে যে ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে, তার মধ্যে প্রথমেই আমি যে বিষয়গুলো বলবো একটু মাথায় রেখো, যে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু স্ক্যান্ড হবে এবং সেগুলো পিডিএফ ফরম্যাটে হবে। 150 ডিপিআইতে সেগুলো স্ক্যান করতে হবে। সো এটা মাথায় রাখবে, 150 ডিপিআই কালার্ড ফরম্যাট ইন পিডিএফ তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করতে হবে। আমি একবার ডকুমেন্টের লিস্টটা বলে দিচ্ছি, মাথায় রাখবে 10th অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ, মিনস তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট। 10th মার্কশিট মিনস মাধ্যমিকের মার্কশিট। 12th মার্কশিট মিনস এইচএসের মার্কশিট। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গলের ইনহ্যাবিটেন্ট, তাদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। এই ডোমিসাইল সার্টিফিকেট তোমরা ডিএম অফিস থেকে পেয়ে যাবে, এটা তোমরা ওখান থেকেই সংগ্রহ করে নেবে। এবং এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি এই টাইপের যে রিজার্ভ ক্যাটাগরিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই লাগবে। তার সাথে লাগছে পিডাব্লিউডি র্যাঙ্ক হোল্ডার্স মিনস ফিজিক্যালি ডিসেবলড যারা রয়েছে তাদের ক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। এবং টিএফডাব্লিউ র্যাঙ্ক হোল্ডার্স যারা রয়েছে তাদের জন্য টিএফডাব্লিউ বা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। সো এই ডকুমেন্টগুলোকে তোমরা কি করবে, পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে নেবে 150 ডিপিআইতে, এবং কালার যেন অবশ্যই হয়, এবং সেগুলোই তোমাদের সেই পোর্টালে আপলোড করতে হবে। এবং সবথেকে ভালো খবর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবছর থেকে কিছু কমন সার্ভিস সেন্টার অ্যাক্রস দ্য স্টেট, মানে আমাদের সারা স্টেটে কিছু কমন সার্ভিস সেন্টার চালু করেছে, প্রায় 17,000। এবং তাদের ডিটেলড লিস্ট কিন্তু ওরা তোমাদের SMS করে জানিয়ে দেবে। এই কমন সার্ভিস সেন্টারগুলোর কাজ কী হবে, এদের কাছে যদি তোমরা যাও তাহলে এরা তোমাদেরকে বিভিন্ন রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, ডকুমেন্ট আপলোডিং এবং চয়েস ফিলিংয়ে সাহায্য করবে। সো দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সো দ্যাট ইজ কল্ড কমন সার্ভিস সেন্টার, এটা একটু মাথায় রেখো। আর এই সিএসসি মানে কমন সার্ভিস সেন্টারগুলোর লিঙ্ক গভর্নমেন্ট থেকেই তোমাদের মোবাইলে চলে আসবে, SMS আকারে চলে আসবে যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট। এবং মাথায় রাখবে যে তোমরা সেই কমন সার্ভিস সেন্টারে গিয়ে যদি যে ইনপুটগুলো করছো, মানে তোমাদের যে ডকুমেন্টসগুলো বা তোমাদের যে পার্টিকুলার্সগুলো তোমরা ওখানে জমা দিচ্ছ বা সাবমিট করছো, সেগুলোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের। মানে তোমরা যদি ওখানে কিছু ভুল সাবমিট করো তার জন্য কিন্তু কমন সার্ভিস সেন্টারগুলো দায়ী থাকবে না, তার জন্য দায়ী থাকবে একমাত্র সেই পার্টিকুলার স্টুডেন্ট। সো এটা মাথায় রাখবে, যখনই কোনো ডকুমেন্ট আপলোড করবে দ্যাট মাস্ট বি ভেরিফাইড কেয়ারফুলি বাই ইয়োর সেলফ। সো এটা মাথায় রাখবে, ওকে। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা ফেজে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন কারা করবে? ডকুমেন্ট ভেরিফিকেশন করবে ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার, VRC। গত বছরগুলোতে রিপোর্টিং সেন্টারে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করাতে হতো, কিন্তু এবছর যেহেতু কোভিডের এরকম একটা সিচুয়েশন যেখানে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে, ঘর থেকে বেশি বেরোনো যাচ্ছে না, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। সেখানে এরা তৈরি করেছে ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার। তার মানে তুমি যে ডকুমেন্টসগুলো বাড়ি থেকে ইন্টারনেটের মাধ্যমে বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে সেখান থেকে তুমি আপলোড করছো পোর্টালে, সেগুলো যদি অ্যাকসেপ্টেড হয়, মিনস দ্যাট উইল বি ওয়েল ভেরিফাইড বাই দ্য ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার, তাহলে কিন্তু তোমার কাছে একটা SMS চলে আসবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে, দ্যাট ইউর ডকুমেন্টস আর অ্যাকসেপ্টেড। দিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোথাও যেতে হচ্ছে না, সেটা সম্পূর্ণরূপে কিন্তু অনলাইনে হচ্ছে, ওকে। এবং নেক্সট নিয়মটি কি বলছে, যে কোনো রকম যদি তোমার কোনো ডকুমেন্ট রিজেক্টেড হলো, হয়তো তুমি প্রপার ফরম্যাটে সেটাকে আপলোড করোনি বা প্রপার ডকুমেন্ট তুমি আপলোড করোনি, তাহলে তোমার কাছে একটা SMS চলে আসবে যে দ্যাট ডকুমেন্ট ইজ রিজেক্টেড, এবং তার কারণটাও তারা ওখানে দিয়ে দেবে। সো তোমাকে আবার সেই পোর্টালে গিয়ে আবার ওই ডকুমেন্টটা রিআপডেট করতে হবে। সো এক্ষেত্রে তোমরা সেন্ট্রাল কন্ট্রোল রুম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে সেন্ট্রাল কন্ট্রোল রুম আছে তার সাথেও যোগাযোগ করতে পারো যদি এক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হয়। নেক্সট হচ্ছে ইলিজিবল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রিআপলোড ডকুমেন্টের একটা টাইম লিমিট দেওয়া থাকবে, সে ক্যান্ডিডেট কিন্তু সেটা ফলো করতে হবে। মানে তোমার যদি কোনো ডকুমেন্ট ভুল বেরোয় তাহলে সেটা রিআপলোড করবার জন্য তোমাকে একটা পার্টিকুলার সময় দেওয়া হবে, এবং তার মধ্যেই সেটাকে তোমার আপলোড করতে হবে। এরপরে যদি তুমি আপলোড করতে যাও তখন কিন্তু সেটা আপলোড হবে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা মাথায় রাখবে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট যে VRC থেকে যদি কোনো SMS তোমার কাছে আসে যে তুমি প্রপার ডকুমেন্ট আপলোড করোনি, ইন কেস অফ ধরো TFW কোটা, ওখানে যদি প্রপার ইনকাম সার্টিফিকেট আপলোড না করা হয় এবং SMS আসার পরেও যদি তুমি সেটা আপলোড না করো, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটকে TFW কোটা সিট অ্যালট করা হবে না। সো এটা মাথায় রাখতে হবে যে প্রপার ডকুমেন্ট কিন্তু প্রপার জায়গায় তোমাকে আপলোড করতে হবে। সো
ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট উইল বি কন্ডাক্টেড বাই দ্য ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার। সেখানে তোমাকে যেতে হবে না, পুরোপুরি জিনিসটা হবে অনলাইনে। এবার চলে আসি চয়েস ফিলিং। হোয়াট ইজ চয়েস ফিলিং? তার মানে তোমার যখন প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, তার মানে ইওর অল ডকুমেন্টস আর ওয়েল, সো তোমাদের তখন চয়েস ফিলিংয়ের অপশন দেওয়া হবে। চয়েস ফিলিং মানে তোমার ওখানে তোমার প্রেফারেন্স অনুযায়ী ইনস্টিটিউট চুজ করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখবে, যখন তোমরা পোর্টালে ঢুকবে দেখবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ব্রাঞ্চ ওয়াইজ, ওকে, ইনস্টিটিউট ওয়াইজ বিভিন্ন কোর্স দেওয়া আছে, বিভিন্ন কলেজ দেওয়া আছে এবং কলেজের নামগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী থাকবে। সো তোমাদের কি করতে হবে, তোমাদের সেখান থেকে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কলেজগুলোকে 1, 2, 3, 4 করে নাম্বারিং করে মানে চয়েস করতে হবে, সেগুলোকে প্রপার রো ওয়াইজ সেটাকে সাজাতে হবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। কারণ কি, তুমি যে কলেজটাকে প্রথমে রাখবে তোমার র্যাঙ্ক ওয়াইজ অ্যালটমেন্ট কিন্তু সেখানেই প্রথমে হবে, যদি তোমার র্যাঙ্ক সেখানে অ্যাডমিট করতে পারমিট করে। সো এটা একটু মাথায় রাখবে। সো চয়েস ফিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমি তোমাদের বলবো, এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডও এটা বলে দিয়েছে যে চয়েস ফিলিং যতটা সম্ভব বেশি সংখ্যক কলেজের ক্ষেত্রে করবে। তার মানে তুমি ধরো 5টা কলেজকে তোমার চয়েসে রাখলে, তাহলে এমন হতে পারে হয়তো তোমার র্যাঙ্ক একটু পেছনের দিকে, তখন তোমার ওই 5টা কলেজের মধ্যে হলো না। সো চেষ্টা করবে যত বেশি সংখ্যক কলেজকে তোমার চয়েস ফিলিংয়ে রাখা যায়। অ্যাটলিস্ট 20টা কলেজকে, 20 কলেজেস আর মাস্ট বি ইন ইউর চয়েস লিস্ট। সো এটা মাথায় রাখবে যে অ্যাটলিস্ট 20টা কলেজ যেন তোমার চয়েস লিস্টে থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা মাথায় রাখবে যে টিএফডব্লিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তোমাদের ক্ষেত্রে কিন্তু টিএফডব্লিউ এবং নন টিএফডব্লিউ দু রকমের অপশান আসবে। তোমরা কিন্তু দুটো অপশানই চুজ করবে। কারণ কি, যদি তুমি নন টিএফডব্লিউ শুধুমাত্র চুজ করো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে টিএফডব্লিউ সিট পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, এবং তুমি যদি শুধুমাত্র নন টিএফডব্লিউ চুজ করো তাহলে তোমার ক্ষেত্রে নন টিএফডব্লিউ সিট পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে টিএফডব্লিউ ক্যান্ডিডেটরা মাথায় রাখবে তোমরা কিন্তু টিএফডব্লিউ এবং নন টিএফডব্লিউ দু রকমের সিটে কিন্তু চুজ করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং নেক্সট দেখো, তোমাদের যেটা করতে হবে, তোমরা ধরো 20টা কলেজকে সিলেক্ট করলে, অ্যাটলিস্ট মিনিমাম, ম্যাক্সিমাম তুমি আরও বেশি কলেজকে সিলেক্ট করতে পারো। অ্যাটলিস্ট 20টা কলেজকে সিলেক্ট করার পর তোমাকে কিন্তু চয়েস লকিং করতে হবে, মানে চয়েসটাকে লক করতে হবে। তাহলেই সেই ফেজের কাউন্সিলিং শেষে তোমার একটা কলেজ অ্যালটমেন্ট হবে। আর তুমি যদি চয়েসকে লক না করো তাহলে কিন্তু তোমার কোনো কলেজ অ্যালটমেন্ট সেই ফেজে হবে না, সেটা তোমার পরবর্তী ফেজে অগ্রসর হয়ে যাবে। ওকে, কারণ সিস্টেম কিন্তু তোমার চয়েসকে অটোমেটিক্যালি লক করবে না, তার মানে তোমাকেই লক করতে হবে। আর যদি না করো সেই ফেজে কিন্তু তুমি কোনো কলেজ পাবে না, তোমাকে আবার সেকেন্ড ফেজের জন্য ওয়েট করে থাকতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা কথা মাথায় রাখবে, ভিআরসি থেকে যে ডকুমেন্টগুলো রিজেক্টেড হবে সেক্ষেত্রে বলে রাখি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি সাচ চয়েসেস উইল বি রিমুভড বাই দ্য সিস্টেম। ওকে, তার মানে কি, হয়তো কারো ডকুমেন্ট ভিআরসি থেকে রিজেক্টেড হলো, ওকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো রকম চয়েস ফিলিং করা যাবে না। এবং এক্ষেত্রে যদি পরবর্তীকালে ধরো তোমার ডকুমেন্ট প্রাইমারি স্টেজে ভিআরসিতে রিজেক্টেড হলো না এবং পরবর্তীকালে সেটা হয়তো কোনোভাবে ধরা পড়লো বা কোনো একটা সমস্যা দেখা দিল, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আফটার লকিংও তোমার সেখান থেকে তোমার ক্যান্ডিডেচার কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। সো এটা মাথায় রাখবে খুব ইম্পর্টেন্টলি। আমি বারংবার বলছি, যখন ডকুমেন্ট আপলোড করবে ভালোভাবে দেখে মাইনুটলি ঠিকঠাক করে ডকুমেন্ট আপলোড করবে, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ অল অ্যাবাউট চয়েস ফিলিং। ওকে, নেক্সট হচ্ছে আমাদের চয়েস লকিং। হোয়াট ইজ চয়েস লকিং? বিষয়টা আমি আগেই বলেছি যে কাউন্সিলিং ফেজে, ধরো ফার্স্ট ফেজ, সেখানে তুমি যে ইনস্টিটিউটগুলোকে তোমার চয়েস অনুযায়ী ফিল করলে সেগুলোকে কিন্তু তোমার লক করতে হবে। আর তুমি যদি লক না করো তাহলে সেই ফেজে তোমার কোনো রকমভাবে সিট অ্যালটমেন্ট হবে না। এবং দ্বিতীয়ত, তুমি যদি লক না করো তাহলে কিন্তু সেই চয়েসগুলোই তোমার পরবর্তী ফেজে চলে যাবে উইদাউট এনি সিট অ্যালটমেন্ট। সো চয়েস লকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট। এবার ফার্স্ট ফেজ বা ফার্স্ট সাইকেল অফ কাউন্সিলিং যখন ওভার হয়ে যাবে এবং যদি তোমার কোনো কলেজ অ্যালটমেন্ট হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকেই তোমার কাছে এসএমএস চলে আসবে যে তোমার এই কলেজে এই সিটটি অ্যালটমেন্ট হয়েছে। সো তুমি সেই অ্যালটমেন্টটা তোমার লগ ইন আইডিতে ঢুকে তুমি সেটা দেখতে পারো এবং সেটার প্রিন্ট আউট নিয়ে রাখতে পারো তোমার ফিউচার প্রেফারেন্স বা রেফারেন্সের জন্য। এবং যদি মনে হয় যে এই সিটটা তোমার ফাইনাল, মিনস এই কলেজেই তুমি অ্যাডমিশন নেবে, সো সেক্ষেত্রে তুমি অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ করে দিতে পারো সিটটাকে। সেখানে অপশান থাকবে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ। আর যদি মনে হয় যে তুমি এই কলেজটায় ভর্তি হতে চাইছো না, তাহলে তুমি আপগ্রেডেশন অপশানে যেতে পারবে। আপগ্রেডেশন মিনস, এটা মাথায় রেখে দাও যে আপগ্রেডেশন মানে তুমি যে চয়েস ফিলিং করেছিলে
সেক্ষেত্রে ধরো তোমার 1 থেকে 20 নম্বর অবধি চয়েস ফিল করেছিলে, তার মধ্যে তোমার 5 নম্বর কলেজটি অ্যালটমেন্ট হয়েছে। এবার তুমি সেই 5 নম্বর কলেজে ভর্তি হতে চাইছো না, তখন তুমি আপগ্রেডেশনে যেতে চাইছো। তার মানে কি, আপগ্রেডেশন মিনস কিন্তু সেই 5 নম্বর কলেজের ওপরের কলেজগুলোর ক্ষেত্রেই তোমার শুধুমাত্র আপগ্রেডেশন হবে বা আপগ্রেডেশনের চান্স থাকবে। তুমি কিন্তু কোনোভাবেই 5-এর নিচের কলেজগুলোতে আর আসতে পারবে না। সো দিস ইজ দ্য ফান্ডা অফ আপগ্রেডেশন প্রসেস। সো সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন প্রসেসের দিকে যেতে পারো, এবং তোমার যদি আপগ্রেডেশন করতে না ইচ্ছা করে বা তুমি হয়তো টেকনিক্যাল ডিগ্রি আর পড়তে চাইছো না, তাহলে তুমি কিছু নাও করতে পারো, ডু নাথিং। ওকে, সো এইবার দেখো, এবার আমি যে বিষয়টা বললাম যে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য সিট, সেক্ষেত্রে তোমার কী করতে হবে, মানে তুমি ওই কলেজেই ডিটারমাইন্ড যে আমি এখানেই ভর্তি হবো, এই সিটটাই আমার জন্য পারফেক্ট। সো সেক্ষেত্রে তোমায় কী করতে হবে, দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু পে দ্য অ্যাকসেপ্টেন্স ফি। এবার এই অ্যাকসেপ্টেন্স ফিটা কত, 5,000 টাকা, ₹5,000 ফর দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, ₹5,000 ফর দ্য TFW কোটা ইন এনি ইনস্টিটিউশন, অ্যান্ড ₹40,000 40,000 ফর দ্য প্রাইভেট ইনস্টিটিউশনস। তার মানে কি, তোমাকে এই অ্যালটমেন্ট ফিটা কিন্তু বা অ্যাকসেপ্টেন্স ফিটা কিন্তু জমা দিতে হবে। তার মানে কি, গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ক্ষেত্রে 5,000 টাকা, TFW ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা যে কোনো ইনস্টিটিউশনই হোক না কেন 5,000 টাকা, এবং প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে সেটা 40,000 টাকা। এটা জমা দিতে হবে কিসের মাধ্যমে, অনলাইনেই জমা দিতে হবে, ডেবিট ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, এবং সেখান থেকে তুমি একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে। ওকে, সো এই অ্যালটমেন্ট লেটার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই অ্যালটমেন্ট লেটার এবং প্রপার ডকুমেন্টেশন নিয়ে তোমাকে সেই ইনস্টিটিউশনে যেতে হবে যেখানে তুমি ভর্তি হতে যাচ্ছ, এবং সেখানে যদি প্রপারলি তোমার ডকুমেন্টটা ভেরিফাই হয় এবং সেই ইনস্টিটিউট, সেই রেসপেক্টিভ ইনস্টিটিউট মনে করে যে ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন, তাহলে ওরা তোমাকে অ্যাডমিশন নিয়ে নেবে। দিস ইজ দ্য প্রসেস। ওকে, সিট অ্যালটমেন্টের ক্ষেত্রে আমি অ্যাকসেপ্টেন্স এবং ফ্রিজ এই দুটো অপশন নিয়ে আলোচনা করলাম। এবার যে বিষয়টা সেটা হচ্ছে আপগ্রেডেশন। মিনস ধরো তুমি যে সিটটা তোমার অ্যালটমেন্ট হয়েছে সেটা তোমার পছন্দ না, মানে তুমি আপগ্রেড করতে চাও, তখন তোমাকে ওখানে আপগ্রেডেশন অপশানে চুজ করতে হবে, এবং সেক্ষেত্রে তোমার দুটো অপশান ওখানে আসবে ইন কেস অফ আপগ্রেডেশন। প্রথমটা কি, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য আপগ্রেডেড সিট। মিনস আফটার আপগ্রেডেশন যদি তোমার সিটটা আপগ্রেড হয়, মানে তুমি যে কলেজটা পেয়েছিলে তার থেকে আগে বা তার থেকে উপরে যে তুমি যে কলেজগুলোকে তুমি চুজ করেছো, সেক্ষেত্রে কোনো একটা কলেজে তোমার আপগ্রেড হলো, সেক্ষেত্রে তুমি দুটো অপশন পাবে। একটা হচ্ছে ফ্রিজ এবং আপগ্রেডেড অল দ্য সিটস। মিনস তুমি সেই সিটটাকে ফ্রিজ করে দিতে পারো এবং সেটাকে অ্যালট করে নিতে পারো। এক্ষেত্রে তোমার তারপরেও একটা আপগ্রেডেশন অপশন থাকবে, সেটাকে তোমার নো করে দিতে হবে। তার মানে কি হলো, যে তুমি আপগ্রেডেশনের পর যে সিটটা পেলে সেটাকে তুমি ফ্রিজ করে দিলে, সেটা তোমার সিট হয়ে গেল, এবং এর পরবর্তীকালে যে আপগ্রেডেশনটা সেটা তুমি না করে দিলে, মানে আমার আর আপগ্রেডেশনের দরকার নেই। আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য আপগ্রেডেড সিট অ্যান্ড অপশন ফর ফার্দার আপগ্রেডেশন। তার মানে কি, ধরো আপগ্রেডেড হয়েও যে সিটটা তুমি পেলে সেটাও তোমার পছন্দ না, তুমি ফার্দার আপগ্রেডেশন করতে চাইছো, তাহলে কি করতে হবে, তুমি যে সিটটা পেয়েছো আপগ্রেড হয়ে সেটাকে তোমার অ্যাকসেপ্ট করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তারপরে তোমাকে ফার্দার আপগ্রেডেশনে ইয়েস করতে হবে। তোমার সেই সিটটাকে অ্যাকসেপ্ট করার কারণটা কি, তার মানে কি, পরবর্তীকালে ফার্দার আপগ্রেডেশনে গিয়ে যদি তোমার যে সিটটা অ্যালটমেন্ট হওয়ার কথা বা তোমার ইচ্ছা আছে যে এই সিটটা পেলে আমার খুব ভালো হয়, সেই সিটটা তোমার অ্যালটেড হলো না, তখন কি হবে, তোমার প্রথম আপগ্রেডেশনে যে সিটটা অ্যালটমেন্ট হয়েছিল সেটা তোমার থেকে যাবে, সেটাকে তুমি ফ্রিজ করে দিতে পারবে। আর তুমি যদি সেই প্রথম আপগ্রেডেশনে হওয়া সিটটাকে ফ্রিজ না করো বা সেটাকে অ্যাকসেপ্ট না করো, তাহলে কিন্তু পরবর্তী আপগ্রেডেশনে গিয়ে তোমার যদি সিট অ্যালটমেন্ট না হয়, তাহলে কিন্তু তোমার সেখানে কাউন্সেলিং শেষ হয়ে গেল, মানে অন্য কোনো সিট তুমি আর পেলে না। সো এই দুটো অপশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোকে মাথায় রাখবে ইন কেস অফ আপগ্রেডেশন। ওকে, সো নেক্সট আমি একটু আলোচনা করতে চাই একটা বিশেষ বিষয় নিয়ে, দ্যাট ইজ কল্ড, দেখো ফার্মেসির ক্ষেত্রে আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দিয়েছে, সেটা একটু মাথায় রাখবে যে ফার্মেসির ক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা র্যাঙ্কও বেরায়। তোমরা দেখবে যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে তাদের ফার্মেসি র্যাঙ্ক আছে, যেটাকে বলে PMR, ফার্মেসি মেরিট র্যাঙ্ক। তার মানে সেই র্যাঙ্কের মাধ্যমে কিন্তু তোমার অ্যাডমিশন হবে, এবং জয়েন্ট এন্ট্রান্স মেইনের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তার মধ্যেও তোমার অ্যাডমিশন হতে পারে। প্রত্যেক ইনস্টিটিউশনে 10% সিট থাকে এই AIR র্যাঙ্কের জন্য। সো তুমি এই র্যাঙ্কের মাধ্যমে সেই 10% সিটে ভর্তি হতে পারবে। ওকে, 10% মিনস যদি কোনো কলেজে 60টা সিট থাকে, তার 10% মিনস 6টা সিট হচ্ছে সেই জয়েন্ট এন্ট্রান্স মেইনের জন্য। সো এই জায়গাটা একটু মাথায় রাখবে ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, নেক্সট দেখো, এই বিষয়টা একটু মাথায় রাখবে যে সিট ম্যাট্রিক্স। এটা দেখবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের দুখানা ওয়েবসাইট আছে, দুটো অফিসিয়াল ওয়েবসাইট। একটা হচ্ছে www.wbje.nic.in, আরেকটা হচ্ছে www.wbje.in। এই দুটো ওয়েবসাইটে কিন্তু সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, অলরেডি পাবলিশড বা গোয়িং টু বি পাবলিশড। সিট ম্যাট্রিক্স জিনিসটা কি, তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ফার্মেসি হোক, আর্কিটেকচার হোক, হোয়াট এভার ইট ইজ,
কোন ব্রাঞ্চে কটা করে সিট আছে তার সিট ম্যাট্রিক্স কিন্তু অলরেডি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড পাবলিশ করে দেয়। সেটা তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের একটা ধারণা হবে যে এই কলেজে এই কোর্স রয়েছে, তার এতগুলো সিট রয়েছে, আমি তাহলে এটাতে আমি অ্যাপ্লাই করতে পারি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, সিট ম্যাট্রিক্স। এটা তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো নিজেদের কাছে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটেই পেয়ে যাবে। নেক্সট একটু আলোচনা করি টিএফডব্লিউ সিট নিয়ে। টিএফডব্লিউ সিটের ক্ষেত্রে আমরা বলবো যে সরকার থেকে বলা আছে যে 5% সিটস আর টিএফডব্লিউ ইন কেস অফ এনি ইনস্টিটিউশন। সো 5% সিটের ক্ষেত্রে টিএফডব্লিউ কোটা কিন্তু থাকে। এছাড়া পিডব্লিউডি মিনস পার্সনস উইথ ডিসএবিলিটিস, এদের জন্য কিন্তু সিট অ্যালটমেন্ট করা থাকে কলেজগুলোতে, এবং রিজার্ভেশন ক্যান্ডিডেটদের জন্য মেনলি এসসি এসটি ওবিসি ওবিসিবি এদের জন্য কিন্তু সিট অ্যালটমেন্ট থাকে। এছাড়া মাথায় রাখবে যে ডিফেন্স কোটার জন্য কিন্তু সিট অ্যালটমেন্ট থাকে। এবং তোমাদের এই জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে নাও বা এই জিনিসটা একটু জেনে নাও যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে কিন্তু এই টাইপের এসসি এসটি ওবিসি বা এই টাইপের ডিফেন্স কোটা বা ধরো পিডব্লিউডি কোটা এই টাইপের সিট কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম, না থাকে বললেই চলে। সো এই টাইপের সিটের সুবিধাগুলো কিন্তু তোমরা একমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউশনেই পাবে। সো এই ডিফারেন্সিয়েটটা একটু মাথায় করে নেবে। সো দিস ইজ দ্য টোটাল কাউন্সিলিং প্রসেস। এবং মাথায় রাখবে আমি যে টোটাল বিষয়টা তোমাদের বললাম দ্যাট ইজ অনলি ফর ফার্স্ট ফেজ। তার মানে সেকেন্ড ফেজেও একই কাণ্ড ঘটবে বা একই ঘটনা ঘটবে, আবার থার্ড ফেজেও কিন্তু একই ঘটনা ঘটবে। সো ফেজ ওয়াইজ জিনিসগুলো এগাতে থাকবে। এবং আমি প্রথমেই শুরুতেই যেটা বলেছিলাম ভিডিওর, যে জয়েন্ট এন্ট্রান্স যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স তার ক্ষেত্রে 3টে ফেজে কাউন্সিলিং হবে, এবং যেটা জয়েন্ট এন্ট্রান্স মেইন তার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা ফেজে কাউন্সিলিং হবে, বিকজ দ্য সিটস আর ভেরি লিমিটেড, অনলি দ্য 10% অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশনস। ওকে, সো এই ডিফারেন্সিয়েটটা কিন্তু মাথায় রাখবে, এবং কাউন্সিলিং প্রসেসটা ঠিকভাবে সঠিক সময় কিন্তু তোমাদের প্রত্যেককে অ্যাটেন্ড করতে হবে, কারণ কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাডমিশন টু ডিফারেন্ট ইনস্টিটিউশনস। এবং এই কাউন্সিলিং সম্বন্ধে যা যা ডেটস এবং ডেডলাইন্সগুলো রয়েছে সেগুলো তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটেই পেয়ে যাবে, যে কোন ডেটে কোন কাউন্সিলিং স্টার্ট হবে, কতদিন পর্যন্ত তার ডেডলাইন থাকবে, এবং সিট ম্যাট্রিক্সও তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। আজকে আমার উদ্দেশ্য ছিল যে তোমাদের টোটাল কাউন্সিলিং প্রসেস সম্বন্ধে একটা ধারণা দিয়ে দেওয়া। আমার এই ভিডিওটিতে তোমরা ভালো মতো আমার এই বিষয়গুলোকে শুনবে, আমি যে বিষয়গুলো বললাম তাতে তোমাদের পুরো বিষয়টা সম্বন্ধে একটা প্রপার ধারণা হয়ে যাবে। এর ফলে তোমরা নিজেরাও বাড়ি থেকে নিজের ল্যাপটপ বা নিজের ডেস্কটপ বা নিজের মোবাইল থেকে কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। এটাই আমার উদ্দেশ্য ছিল। এবং এই সম্বন্ধে যদি তোমাদের কোনো রকম ডাউটস থাকে তাহলে আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে বা কমেন্ট সেকশন আছে ওখানে তোমরা কমেন্টস দিতে পারো, আমি নিশ্চয়ই তার অ্যান্সার দেবো। আমার অ্যান্সার দিতে ভালো লাগবে। যে কোনো রকম কোয়ারিজ কাউন্সিলিং প্রসেস সম্বন্ধে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তার অ্যান্সার নিশ্চয়ই দেবো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ পরবর্তীকালেও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে অনেক ইনফরমেশন পৌঁছে যাবে ইন কেস অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড অলসো দ্য ফার্মাসি এডুকেশন। সো আজকের জন্য এটুকুই। আর তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পরবর্তীকালের একটা সুন্দর জীবনের জন্য, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ অ্যাট নেক্সট টাইম।